আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার সমালোচক চ্যানেলে। আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এশিয়া কাপ ২০২৫ ৫ নাম্বার ম্যাচ নিয়ে আলোচনা করব। অবশ্যই সমালোচনা করব যথারীতি। ম্যাচের শুরুতে ১ম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ এবং বাংলাদেশের শুরুটা আমি বলব না যে একেবারে খুব হেলথি একটা ইনিংস ছিল। আপনারা স্কোর কার্ড দেখলে দেখতে পাবেন যে ৪ জন ব্যাটসম্যান আউট হয়েছেন সিঙ্গেল ফিগারে। এরপর লিটন দাস সহ বাকি ফিনিশার যে ২ জন ব্যাটসম্যান ছিল তারাই শুধু ডাবল ফিগারে পৌঁছতে পেরেছেন। শামীম পাটোয়ারি এবং জাকের আলীর ব্যাটিংটাই ছিল আলোচনা করার মতো। উভয়ই ৩৪ বল খেলে একজন ৪১, একজন সম্ভবত ৪৪ এরকম একটা ফিগারে রান করে বাংলাদেশকে একটা সম্মানজনক বলা যায় যে একটা সম্মানজনক স্কোরে তারা রেখে গিয়েছে যেটা ১৩৯। যদিও টি-২০ তে বর্তমান যুগের টি-২০ তে এই স্কোরটা আমি বলব না যে আ পর্যাপ্ত। বোলারদের লড়াই করার মতো যদি না কোনো খুব ভালো কোনো সুযোগ তারা কাজে লাগায়। ব্যাটিং এর ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু বিষয় ছিল লিটন কুমার দাসের একটা ক্যাচ মিস করে শ্রীলঙ্কান ক্যাপ্টেন আশালঙ্কা। কিন্তু লিটন দাসের ইনিংসটা সেটা খুব বেশি বড় হয়নি। জাকের আলী অনেক আ অল্প রানেই একটা লাইফ পেয়ে যায়, বোল্ড আউট থেকে বেঁচে যায়। যদিও স্ট্যাম্পে বল লাগে এবং স্ট্যাম্পের লাইট জ্বলে ওঠে। কিন্তু বেল না পড়ার কারণে সে বেঁচে যায়। আরেকটা বলব খুব ভালো সম্ভাবনাময় আ রান আউটের একটা সম্ভাবনাময় ছিল। সম্ভাবনাটা আসলে শ্রীলঙ্কার পক্ষে যায়নি। অবশ্যই শামীম পাটোয়ারির দিকে গেছে এবং শামীম পাটোয়ারির আম চেষ্টা অসাধারণ ছিল। 100% এফোর্ট দেওয়া ছিল তার। মাইক্রো সেকেন্ডের একটা ব্যবধানে সে বেঁচে গেছে। এই ছিল বাংলাদেশের আসলে বাকি কোনো ব্যাটসম্যানই খুব ভালো সুবিধা করতে পারেনি। হয়তোবা তারা বুঝে উঠতেই পারেনি। তবে আ মিসফিল্ডিং বলা যায় আজকে শ্রীলঙ্কানরা একটা শুধু ক্যাচ মিস ছাড়া অন্য কোনো মিসফিল্ডিংই হয়নি। এবং লম্বা থ্রোতে আ হৃদয়ের এক রান আউটটাও হয়ে গিয়েছিল। তো সবকিছু মিলে তারা খুবই আজকে চনমনা ছিল, উচ্ছ্বসিত ছিল এবং কোনো কিছু করার মতো একটা উম আ ক্ষুধা ছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজে সেটাই মনে হয়েছিল। ২য় ইনিংস যখন শুরু হয় বাংলাদেশের, ততক্ষণে বাংলাদেশ মাত্র ১৪০ রানের একটা টার্গেট দিয়েছে। তো সবকিছু মিলে আসলে বোলারদের আ ফাইট করার মতো পুঁজিটা একেবারেই কম ছিল। কেননা আমি আরেকটু যোগ করতে চাই বাংলাদেশ ইনিংসে ৪৫ টা ডট বল ছিল। 45 ডট বলস নট a ম্যাটার অফ জোক। আপনি এই ৪৫ টা বলের মধ্যে ৫ টা বাউন্ডারি যদি হতো আর বাকি ৪০ টা ডট বলের মধ্যে যদি আরো ১৫ টা সিঙ্গলস বা ডাবলস হতো, তাহলে স্কোরটা কিন্তু আসলেই একটা ফাইটিং স্কোর হতো। কিন্তু বাংলাদেশের তো ডট বলের ক্ষেত্রে অনেক আগে থেকেই একটা বিলাসিতা আছে। আ আশা করি কোচদের এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলা নিয়ে একটু কাজ করতে হবে। শ্রীলঙ্কার ইনিংস যখন শুরু হয়, তখন একটা আর্লি উইকেট চলে যাওয়ার পরেও আমরা মোমেন্টামটা ধরে রাখতে পারিনি। আমার কাছে মনে হয় টোটাল ম্যাচের আমাদের ইনিংসে মোমেন্টামটা নষ্ট হয়ে যায় একটা ক্যাচ মিসের কারণে। সেটা হচ্ছে শেখ মাহাদি। ম্যাচের বয়স যখন ওদের ইনি মা চির শ্রীলঙ্কার ইনিংসের বয়স যখন ৪.২ ওভার ওই সময় একটা ক্যাচ ওঠে শেখ মাহাদি আম চান্সটাকে কাজে লাগাতে পারেনি। আসলে লোয়ার স্কোরিং ম্যাচে 50-50 চান্স গুলোকেও কাজে লাগাতে হয়। সেখানে 70 বা 80% চান্স সেগুলোকে অনায়াসে 100% এ রূপান্তরিত করতেই হবে। তো মিশারা যে ব্যাটসম্যান ওদের ছিল, সে সে লাইফ পাওয়ার পরে পরবর্তীতে আ একদম খেলা শেষ পর্যন্ত সে ব্যাটিং করে যায় এবং লম্বা একটা পার্টনারশিপ ওই সময় পাথুম নিশাঙ্কার সাথে সে করে। যদিও পাথুম নিশাঙ্কা আ 50 করেছিল আজকে। তারপরে আউট হয়ে যায়। মিশারা কিন্তু একেবারে ইনিংস শেষ করেই এসেছিল। ৩২ বলে ৪৬ রানের একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছিল। এরপরে আর কোন সে সুযোগ দেন নাই। ওই একটা সুযোগের পরে। যদিও এর পরবর্তীতে আরো কয়েকটা উইকেট গিয়েছিল। ভালো ক্যাচ ধরেছে শরীফুল, মুস্তাফিজ, আ একটা এলবিডব্লিউ হয়েছিল শেখ মাহাদির বলে।
সেটা রিভিউ নেওয়ার ফলে সেটাও খুব দুর্দান্ত একটা ডেলিভারি ছিল। বিচক্ষণ ডেলিভারি ছিল। অ্যাজ এ স্পিনার হিসেবে ১০৭ দশমিক আম সামথিং এরকম ১০৭ কিলোমিটার পার আওয়ার বেগের একটা বল করে আ ব্যাটসম্যানকে এলবিডব্লিউ করেছিল সে। তো ব্যাটসম্যান সে গতিতেই বিট হয়েছে। এরকমই হওয়া উচিত বোলারদের। আম কখনো স্পিনে কাজ না করলে গতির ভেরিয়েশন থাকবে। স্লো, কুইকার এরকম ডেলিভারি থাকবে। তো সবকিছু মিলে শেষ মুহূর্তে আর সময় ছিল না। হয়তোবা আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে আরো যদি ৩৫-৪০ টা রান বেশি হতো, আ যে মোমেন্টামে বাংলাদেশ দল ফিরে এসেছিল হয়তোবা আ কিছু একটা ঘটাতে পারত। কেননা ২য় ইনিংসে যখনই আপনি ব্যাট করতে যাবেন, আ তখন ১৫০ এর যে স্কোরটা থাকবে, তখন চেজ করতে গেলে সেটাকে ১৭০ ধরেই খেলতে হবে। আর ফিগারে যদি এখন একেবারে কম থাকে, তখন ১ম থেকেই একটা সাইকোলজিক্যাল আম ইস্যু কাজ করে যে, না খুব একটা বেশি রান না, আমরা খুব আরামে খেলতে পারবো। একটা পার্টনারশিপ বিল্ড আপ করলে আমাদের কনফিডেন্স টা বেড়ে যাবে। তো ফিগারটা যখন ১৫০ এর উপরে চলে যায়, লাইক আপনি যদি দেখেন ১৬০-৭০ ওই সময় কিন্তু একটা এক্সট্রা মেন্টাল প্রেশার থাকে। কারণ আস্কিং রান রেট আস্তে, আস্তে আপনার যে অবস্থায় থাকে তারপর রিকোয়ার্ড রান রেটটা বেড়ে যেতে থাকে। আ সো রিকোয়ার্ড রান রেট যখন বাড়তে থাকে তারা সাইড স্ক্রিনে দেখতে থাকে। এটা একটা প্রেশার কাজ করে ব্যাটসম্যানদের মধ্যে। তো সবকিছু শেষে বলতে চাই যে ১ম ম্যাচে বাংলাদেশ হংকংয়ের সাথে জয়লাভ করে এবং ২য় ম্যাচে শ্রীলঙ্কার সাথে হেরে যায়। তো বাংলাদেশ এখন আসলে রান রেটের ক্ষেত্রে মাইনাসে আছে। এজন্য সমীকরণটা অনেক জটিল। পরবর্তী স্টেজে পরবর্তী ধাপে বাংলাদেশকে উন্নীত করার ক্ষেত্রে এবং অবশ্যই, অবশ্যই পরবর্তীতে আফগানিস্তানের সাথে বাংলাদেশকে জিততে হবে এবং তারপরেও আরো কিছু সমীকরণের জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে জানাবেন। বাংলাদেশের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।